মাই ডিয়ার স্টুডেন্টস, এটা আমাদের চ্যাপ্টার 5 এর উপরে 3 নাম্বার লেকচার ভিডিও। তো এখানে আমরা প্রথমে এর আগের ভিডিওতে আমরা সি প্রোগ্রামের বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে শিখেছিলাম। এখন এইটাতে আমরা কিছু সি প্রোগ্রাম প্র্যাকটিস করব, কিছু অ্যালগোরিদম, ফ্লো চার্ট এবং সি প্রোগ্রাম প্র্যাকটিস করব। তো আমরা এখানে প্রথমে হচ্ছে যে বিভিন্ন সূত্রভিত্তিক প্রোগ্রাম গুলা দেখবো। সূত্রভিত্তিক বলতে 2 বা 3টা সংখ্যার গড় নির্ণয়, এরপর হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফলের মধ্যে যেমন আয়তক্ষেত্র, ত্রিভুজ, এরপর বৃত্ত, এগুলো এই সমস্ত ক্ষেত্রফল নির্ণয় শিখবো। এরপরে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটের রূপান্তর। এই সমস্ত সূত্রভিত্তিক প্রোগ্রামগুলোর জন্য আমরা অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম অর্থাৎ কোড গুলা দেখবো। এরপরে হচ্ছে আমরা কন্ডিশনাল শিখবো। কন্ডিশনাল মধ্যে যেমন 2 বা 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, ছোট সংখ্যা নির্ণয়। এরপর হচ্ছে লিপ ইয়ার, পজিটিভ নেগেটিভ সংখ্যা নির্ণয়, জোড় বেজোড় সংখ্যা নির্ণয়, এগুলো শিখবো। এরপরে হচ্ছে আমরা লুপে যাব, লুপ শিখবো। ঠিক আছে, তো প্রথমে আসি 3টা সংখ্যার মধ্যে গড় নির্ণয়। 3টা সংখ্যার মধ্যে যদি আমরা গড় নির্ণয় করতে চাই, সেটার জন্য অ্যালগোরিদম কেমন হবে, এরপরে ফ্লো চার্টটা, এরপর হচ্ছে সি প্রোগ্রামটা আমরা এখানে দেখবো। এই যে ফ্লো চার্ট, এরপর হচ্ছে সি প্রোগ্রাম দেওয়া আছে। তো আমরা এখন দেখি, আমরা একটু নিজেরা প্র্যাকটিস করি। 3টি সংখ্যার মধ্যে গড় নির্ণয়। গড়, তো গড় নির্ণয়ের জন্য প্রথমে আমরা অ্যালগোরিদমটা দেখবো। আমরা জানি যে অ্যালগোরিদম হচ্ছে কোনো সমস্যার সমাধানকে ধাপে ধাপে নিজের মতো করে বর্ণনা করাটাকে বলা হয় অ্যালগোরিদম। তো এখানে আমি ধাপগুলা লিখি। ধাপ 1, 2, এরপরে হচ্ছে ধাপ 3, এরপরে ধাপ 4, এভাবে তোমরা লিখবা। তো প্রথমে প্রথম ধাপটা কি, আমাদের প্রোগ্রাম শুরু। এরপরে যেহেতু আমরা গড় নির্ণয় করতে চাই, গড় নির্ণয় মানে কি, গড় হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি। যদি 3টা সংখ্যার নির্ণয় করতে চাই, তার মানে এ প্লাস বি প্লাস সি, 3টা সংখ্যার যোগফলকে 3 দিয়ে ভাগ করলে এটাকে আমরা বলি হচ্ছে গড়। তো 3টা সংখ্যার গড় নির্ণয় করার জন্য আমাদের প্রথমে 3টা সংখ্যা প্রয়োজন হবে। এ বি সি 3টা সংখ্যা ইনপুট নিতে হবে। তো প্রথমে প্রোগ্রাম শুরু করলাম, এরপর ধাপ 2 তে এ বি সি ইনপুট নিব। 3টা সংখ্যা আমরা ইনপুট নিব, ইনপুট নিই। এরপরে কি করব, গড় অর্থাৎ গড়ের জন্য আমি একটা এভারেজ নামে একটা ভেরিয়েবল ধরলাম। তুমি তোমার মন মতো ভেরিয়েবলের নাম কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো দিতে পারি। তো আমি এখানে এভারেজ দিলাম, তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিতে পারো ভেরিয়েবলের নাম। এরপরে এ ভি সি, এগুলাও কিন্তু ভেরিয়েবলের নাম আমি আমার ইচ্ছা মতো দিয়েছি। ভেরিয়েবলের নামকরণ তোমাদেরকে আমি গত ভিডিওতে দেখিয়েছি। এরপর আসি এভারেজ বের করলাম। এভারেজ বের করার পর এখন কি করব, প্রিন্ট করব। কার মান প্রিন্ট করব, প্রিন্ট এভারেজ। এভারেজের মানটা প্রিন্ট করি। এখানে আমি আমার ইচ্ছা মতো দিয়েছি, ঠিক আছে। তুমি তোমার মতো করে লিখবা যে এভারেজের মান প্রিন্ট করি বা প্রিন্ট এভারেজ, ইচ্ছা মতো। এরপরে এভারেজের মান প্রিন্ট করার পরে কি করব, এবার প্রোগ্রাম শেষ। এবার আসি, এইটাকেই আমরা যদি ফ্লো চার্টের মাধ্যমে অর্থাৎ চিত্রের মাধ্যমে তুলে ধরি। আমরা কিন্তু ফ্লো চার্ট পড়েছি। ফ্লো চার্ট মানে হচ্ছে কোনো সমস্যার সমাধানকে যদি চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়, সেটাকে বলা হয় ফ্লো চার্ট। তো প্রথম ধাপ কি, শুরু। তো শুরু শেষের জন্য ফ্লো চার্টে অনেকগুলো চিহ্ন আছে। শুরু শেষ কিভাবে চিহ্নটা হয়, এইভাবে ডিম্বাকৃতির চিহ্ন। এটার ভিতরে আমরা লিখবো শুরু, বা তুমি ইংলিশেও লিখতে পারো চাইলে স্টার্ট। এরপর হচ্ছে আমরা তীর চিহ্ন দ্বারা বুঝাই হচ্ছে কোন ধাপের পরে কোন ধাপ যাচ্ছে, সেটা আমরা তীর চিহ্ন দিয়ে বুঝাই, অ্যারো চিহ্ন দিয়ে। এরপর হচ্ছে এবিসি এর মান ইনপুট নেই। তো ইনপুট আর আউটপুটের জন্য আমরা এরকম সামান্তরিক চিহ্ন ব্যবহার করি। তোমরা নিশ্চয়ই দেখেছো ফ্লো চার্টের, প্রোগ্রাম ফ্লো চার্টের বিভিন্ন চিহ্নগুলা তোমাদেরকে আমি মুখস্থ করতে বলেছি। তো এই যে সামান্তরিক চিহ্ন, ঠিক আছে। এখানে কি করব, এ বি সি ইনপুট নিই, ইনপুট নিলাম। এরপরে কি করব, আমরা এখানে যে অ্যাভারেজের মান বের করব। তো অ্যাভারেজ এখানে কি ক্যালকুলেশন হচ্ছে, ঠিক না, হিসাব করতেছি। হিসাব নিকাশের ক্ষেত্রে আমাদের প্রসেসিং চিহ্নটা ব্যবহার করা হয়। তো প্রসেসিং চিহ্ন অ্যাভারেজ, প্রসেসিং চিহ্নটা কিভাবে দিতে হয়, আয়তক্ষেত্রের মতো। অ্যাভারেজ সমান এ প্লাস বি প্লাস সি ভাগ হচ্ছে 3। এবার কি করব, এই যে 4 নাম্বার ধাপ, প্রিন্ট এভারেজ, মানে এভারেজের মান প্রিন্ট করব। আমরা জানি ইনপুট আউটপুট হচ্ছে সামান্তরিক চিহ্ন, অর্থাৎ একটু বাঁকা করে। এখন এখানে কি করব, এভারেজ প্রিন্ট করি অথবা এভারেজের মান প্রিন্ট করি, তোমার তোমার ইচ্ছা মতো লিখবা। এবার কি করব, প্রোগ্রাম শেষ। শুরু শেষ ডিম্বাকৃতির চিহ্ন, শেষ।
এবার সেম এই প্রোগ্রামটার জন্যই গড় বের করার জন্য এবার সি প্রোগ্রাম আমরা লিখবো। তো সি প্রোগ্রাম আমরা জানি যে শুরু হয় কিভাবে, এখানে লিখে দিই সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম। এখন আসি, শুরু শেষ করতে হলে আমাদের প্রথমে, সরি, সি প্রোগ্রাম শুরুতে আমরা প্রথমে ইনক্লুড, এরপরে এই চিহ্নের মধ্যে stdio ডট এইচ লিখবো। এই ডট এইচ মানে হচ্ছে হেডার ফাইল ইনক্লুড করা, ঠিক আছে। এখন আর stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, অর্থাৎ আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে যে ইনপুট আউটপুট ফাংশন ব্যবহার করব, যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ, এই ফাংশনগুলোর বর্ণনা কোথায় দেওয়া থাকবে, এই হেডার ফাইলটার মধ্যে। এরকমই আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে যে সমস্ত ফাংশন ব্যবহার করব তাদের হেডার ফাইল এখানে ইনক্লুড করে দিতে হয়, না হলে কিন্তু এই ফাংশন গুলা আহ, কাজ করবে না, ঠিক আছে। এরপরে কি লিখবো আমরা, মেইন ফাংশন। প্রোগ্রাম সবসময় মেইন ফাংশন থেকেই কাজ শুরু করে। এরপর সেকেন্ড ব্র্যাকেটের এই মধ্যে আমরা সমস্ত কোড লিখবো। এখন এই অ্যাভারেজ বের করার জন্য খেয়াল করো, এখানে আমাদের সূত্রটা কিন্তু আমরা আগেই লিখে নিয়েছি। তিনটা ভেরিয়েবল প্রয়োজন, এ বি সি, তিনটা ভেরিয়েবল, এবং এই গড়টা আমরা একটা অ্যাভারেজ ভেরিয়েবলের মধ্যে রাখবো। তার মানে আমার চারটা ভেরিয়েবল লাগবে, অর্থাৎ আমি মেমোরি নিব চারটা। একটা নিব এ, আরেকটা বি, আরেকটা সি, আরেকটা হচ্ছে অ্যাভারেজ নামে। এই মেমোরির নাম যে আমি নামকরণ করলাম এগুলাকে বলে ভেরিয়েবল। এখন এই সেকেন্ড ব্র্যাকেটের পরে আমাকে এই ভেরিয়েবল গুলো ঘোষণা করতে হবে। তো প্রথমে এ, বি, সি, এই ভেরিয়েবল তিনটা আমি ঘোষণা করলাম। এগুলা আমি ধরো পূর্ণ সংখ্যা ঘোষণা করলাম, যে আমি এই যে এ বি সি এগুলোর মধ্যে শুধুমাত্র এই তিনটা মেমোরিতে পূর্ণ সংখ্যায় রাখবো, কোনো ভগ্নাংশ রাখবো না। এই জন্য এই ডাটা টাইপ কি দিলাম, পূর্ণ সংখ্যা, ইন্টিজার। কিন্তু এই যে অ্যাভারেজটা, ঠিক আছে, এখানে কিন্তু আমি যখন গড় বের করব, গড়টা কিন্তু আমাদের ভগ্নাংশ আসতে পারে, অর্থাৎ গড় অনেক সময় যেরকম 4.12 এইভাবে কিছু একটা আসতে পারে। তো গড় বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে গড় নির্ণয়ের জন্য আমরা এখানে ফ্লট টাইপের ব্যবহার করব। তো এখানে ফ্লট অ্যাভারেজ। এখন কি করব, আমাদের তিনটা সংখ্যা ইনপুট নিতে হবে। তো এ বি সি এ তিনটা ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য কি করতে হয় আমাদের, স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশন লেখার নিয়ম কি, ডাবল কোটেশনের ভিতরে যেহেতু তিনটা সংখ্যা ইনপুট নিব, তো তিনবার পার্সেন্টেজ লিখবো, যেহেতু ইন্টিজার টাইপের জন্য পার্সেন্টেজ ডি লিখবো তিনবার। এরপর প্রথম পার্সেন্টেজ ডি দ্বারা কি ইনপুট নিচ্ছি, এ এর মানটা ইনপুট নিচ্ছি। তো অ্যান্ড দিয়ে এ কমা, এর পরেরটার জন্য হচ্ছে বি ইনপুট নিচ্ছি, কমা, এরপরে সি। এবার কি করব, আমরা অ্যাভারেজটা ক্যালকুলেশন করব। অ্যাভারেজ সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ভাগ হচ্ছে 3। প্রত্যেকটা লাইন শেষে সেমিকোলন দিতে হবে। এরপরে কি প্রিন্ট করে দিব, অ্যাভারেজের মানটা, এই যে অ্যাভারেজ বের করার পর হচ্ছে অ্যাভারেজ মানটা প্রিন্ট করে দিব। প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি। আচ্ছা, এখন দেখো অ্যাভারেজটা কি, অ্যাভারেজটা এখানে ফ্লট টাইপের, তার মানে এখানে পার্সেন্টেজ ডি হবে না, এটা হবে পার্সেন্টেজ এফ। এরপরে বাইরে হচ্ছে অ্যাভারেজটা প্রিন্ট করে দিলাম, শেষ। এখন এই প্রোগ্রামটা আমরা যদি রান করে দেখি তাহলে আমাদের কিরকম আসবে আমরা একটু দেখি। এখানে অ্যাভারেজ বের করার জন্য আমাদের তিনটা ভেরিয়েবল নিতে হবে। প্রথমে ইন্টিজার এ কমা বি কমা সি, এরপরে আরেকটা ভেরিয়েবল নিব, সেটা হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল, সেটা ফ্লট টাইপের নিলাম। এবার আমরা কি করব, ভেরিয়েবল তিনটা ইনপুট নিব। তো স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিব। এই জন্য হচ্ছে পার্সেন্টেজ, যেহেতু ইন্টিজার টাইপের এই জন্য পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, এরপরে কমা। প্রথমটাতে নিব হচ্ছে এ এর মান ইনপুট নিব, দ্বিতীয় পার্সেন্টেজ ডি এর মধ্যে হচ্ছে বি এর মান ইনপুট নিব, তৃতীয়টার মধ্যে হচ্ছে সি এর মান ইনপুট নিব। এবার কি করব, আমরা ইনপুট নেওয়া শেষ, এখন হচ্ছে অ্যাভারেজটা প্রিন্ট করব, অ্যাভারেজটা ক্যালকুলেশন করব। অ্যাভারেজ সমান হচ্ছে এ, ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস সি ভাগ 3। এবার কি করবো, আমরা অ্যাভারেজের মান প্রিন্ট করে দেখাবো। এই জন্য ডাবল কোটেশনের মধ্যে এখানে আমি প্রিন্ট করতেছি অ্যাভারেজ।
তার মানে এখানে আমি দিতেছি রেজাল্ট সমান অ্যাভারেজটা। এখানে কি টাইপের অ্যাভারেজ? কিন্তু একটা ভেরিয়েবল, তো ভেরিয়েবলের মান প্রিন্ট করার জন্য অবশ্যই তার ফরম্যাট স্পেসিফাই লিখতে হয়। তো অ্যাভারেজ এখানে যেহেতু ফ্লোট টাইপের, এই জন্য হচ্ছে পার্সেন্টেজ এফ দিলাম, এরপরে এখানে বাইরে লিখে দিই অ্যাভারেজ। অ্যাভারেজ প্রিন্ট করছি, সেমিকোলন, শেষ। এবার আমরা এই প্রোগ্রামটা রান করে দেখি। তিনটা মান ইনপুট নিতে বলছে, এখানে নাও ইনপুট, এই যে এখানে তাহলে আমরা ইনপুট নেওয়ার পরে এই যে এখানে ভগ্নাংশ আকারে এই যে রেজাল্টটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন আসি আমাদের পরবর্তী প্রোগ্রাম। পরবর্তী প্রোগ্রামটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? পাই আর স্কোয়ার। এটা আমরা সবাই জানি। তো পাই আর স্কোয়ার সি প্রোগ্রামে এভাবে লেখা যাবে না, এটাকে ভেঙে লিখতে হবে। পাই এর মান কত? পাই এর মান হচ্ছে 3.1416। পাই এর মান হচ্ছে 3.1416 ইন্টু এই যে আর স্কোয়ারকে লিখতে হবে হচ্ছে আর ইন্টু আর। আর এখানে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে এই মানটাকে রাখি, এরিয়া ভেরিয়েবলের মধ্যে এটাকে রাখি, তার মানে এরিয়া ইকুয়াল 3.1416 ইন্টু আর। এই যে এভাবে লিখতে হবে, এই যে এখানে দেওয়া আছে, এভাবে লিখতে হবে। তো প্রথমে অ্যালগোরিদমটা শুরু করি। প্রোগ্রাম শুরু করার পর হচ্ছে 2 নাম্বার ধাপ। এখানে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অবশ্যই এই ব্যাসার্ধটা ইনপুট নিতে হবে। আর এর মান তুমি যদি ইনপুট না নাও তাহলে তুমি ক্ষেত্রফল কোত্থেকে পাবা? তো আর এর মানটা ইনপুট নিই বা গ্রহণ করি, এরপর হচ্ছে ক্ষেত্রফল হিসাব করি, এরপরে ক্ষেত্রফলটাকে কোথায় রাখছি? এই যে এরিয়া ভেরিয়েবলের মধ্যে রাখলাম হিসেব করে, এরপরে এরিয়াটা প্রদর্শন করি, শেষ প্রোগ্রাম। এরপরে ফ্লো চার্ট দেখো, প্রথমে প্রোগ্রাম শুরু, এরপর আর এর মান গ্রহণ, ইনপুট আউটপুট আমাদের সামান্তরিক চিহ্ন, এই যে সামান্তরিক চিহ্ন হবে ইনপুট আউটপুটে। এরপর এরিয়ার মানটা হিসেব করলাম, এরপরে এরিয়ার মানটা প্রদর্শন করলাম, এরপরে প্রোগ্রাম শেষ। এবার আসি সি প্রোগ্রামের ক্ষেত্রে। তো সি প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের সি প্রোগ্রামটা আমরা করে দেখি। আমাদের ক্ষেত্রফল হিসেব করার জন্য এরিয়া সমান কি হবে? পাই আর স্কোয়ার, তার মানে 3.1416 ইন্টু আর ইন্টু আর, পাই আর স্কোয়ার। এবং আমরা এখানে কি প্রিন্ট করব? এখানে অ্যাভারেজ না, এটা হবে হচ্ছে এরিয়া নামটি। এখানে এরিয়াটা প্রিন্ট করব এবং এখানে ভেরিয়েবল গুলোর নাম দিই। এটা হচ্ছে এরিয়া ভেরিয়েবল। আমি এখানে ইনপুট নিচ্ছি কি? শুধুমাত্র আর এর মানটা ইনপুট নিচ্ছি, তার মানে এখানে আমার ভেরিয়েবল ঘোষণা করবো শুধু আর। যে ভেরিয়েবলটা লাগে শুধুমাত্র আর ভেরিয়েবলটা ঘোষণা করলাম এখানে ইন্টিজার টাইপের, এবং ক্ষেত্রফলটা এখানে যেহেতু ভগ্নাংশ আসতে পারে এর জন্য ফ্লোট টাইপের ঘোষণা করলাম। আর এখানে ইনপুট নিব শুধুমাত্র একটা ভেরিয়েবল, সেটা হচ্ছে ব্যাসার্ধ ইনপুট নিব, অর্থাৎ আর ইনপুট নিলাম, এর জন্য এখানে একটা পার্সেন্টেজ দিয়ে দিব, ব্যাস। এবার যদি আমি এই প্রোগ্রামটাকে রান করে দেখি, এখানে ধরো আমি ক্ষেত্রফল দিলাম 4, তাহলে এখানে আমার এই যে ক্ষেত্রফল চলে আসছে, রেজাল্ট সমান হচ্ছে ক্ষেত্রফল যেটা আসছে চলে আসছে, দেখছো? কিন্তু আমি যদি এই যে এখানে দেখো, প্রথমে আমি ইনপুট নিলাম এই যে আর, স্ক্যানএফ দিয়ে আর এর মানটা ইনপুট নিলাম, এই যে এখানে 4 নিলাম আউটপুটে, আমি কিবোর্ড থেকে টাইপ করে দিয়েছি। এরপরে এরিয়াটা সে হিসেব করলো, হিসেব করার পর প্রিন্টএফ এর মধ্যে রেজাল্ট সমান এই যে পার্সেন্টেজ এফ। পার্সেন্টেজ এফ বলতে এই যে এরিয়ার যে ভ্যালুটা সেটাই এখানে প্রিন্ট করে দিবে, যে রেজাল্ট সমান এই যে এরিয়ার ভ্যালুটা সেখানে প্রিন্ট করে দিচ্ছে। এখন যদি আমি এখানে রেজাল্ট সমান না দিতাম তাহলে কি হতো দেখি আউটপুটটা। তাহলে এখানে শুধুমাত্র পার্সেন্টেজ এফ এই ভেরিয়েবল যেটা, সেই ভেরিয়েবলটা এরিয়াটা প্রিন্ট করে দিবে। তাহলে এই যে কি আসবে, এখানে ধরো আমি 4 দিলাম এই ক্ষেত্রফল ব্যাসার্ধটা, তাহলে এই যে শুধুমাত্র এরিয়াটা প্রিন্ট করে দিচ্ছে। আবার যদি আমি এখানে ফ্লট না দিই, এরিয়ার সামনে ধরো আমি ইন্টিজার লিখি, তাহলে কি হবে? তার মানে এখানে কিন্তু পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। খেয়াল করো, এই যে এখানে কিন্তু ভগ্নাংশ আকারে আসছে আনসারটা, কিন্তু এখন কি আসবে? এখন দেখো ভগ্নাংশটা আসে নাই, শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা আসছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল যেহেতু আমাদের ভগ্নাংশ আনসার আসতে পারে, এই জন্যই আমরা ক্ষেত্রফলের আগে হচ্ছে ফ্লট দিয়েছিলাম। ঠিক আছে, যেখানে ফ্লট দিয়ে দিয়েছি।
এখানে পার্সেন্টেজ এফ। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই প্রোগ্রামটাকে তুমি আরেক ভাবেও করতে পারো। এই যে পাই আর স্কোয়ার না, এই আর স্কোয়ারকে তুমি পাওয়ার ফাংশন দিয়েও করতে পারো। তার মানে পাই ইন্টু পাওয়ার ফাংশন লিখতে হয় পিও ডাব্লিউ দিয়ে। এরপরে ফাংশন লেখার নিয়ম কি, ফাংশনের নামের পরে যে পিও ডাব্লিউ এর পরে ফার্স্ট ব্র্যাকেট দিবা, এর ভিতরে তুমি পাওয়ার ফাংশনটা লিখবা। যেহেতু আর স্কোয়ার, তার মানে আর এর উপরে টু, তার মানে এখানে তুমি লিখবা আর কমা টু। যদি আর কিউব হইতো তাহলে আর কমা থ্রি লিখতা, ঠিক আছে? মানে হচ্ছে নিচে যেটা থাকবে সেটা লিখবা, এরপরে পাওয়ার উপরে যে পাওয়ারটা থাকবে সেটা লিখবা কমা দিয়ে। তার মানে আর স্কোয়ার, যেহেতু এখানে পাই পাওয়ার, এরপর হচ্ছে আর স্কোয়ার, এর জন্য আর কমা টু। যদি এমন হয় যে ফোর এর উপরে টু, তার মানে ফোর কমা টু লিখবা। এই তো। এরপর এখন যেহেতু এই যে পাওয়ার ফাংশনটা তুমি ইউজ করতেছো, তার মানে এখানে আরেকটা হেডার ফাইল ইনক্লুড করে দিতে হবে। সেটা হচ্ছে ম্যাথ ডট এইচ ফাংশন। ইনক্লুড ম্যাথ ডট এইচ, এই হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে। আচ্ছা, বানান একটু ভুল হয়েছে। হ্যাঁ, ঠিক আছে এবার। তো কারণ কি, এই যে এই পাওয়ার ফাংশনের বর্ণনা, এটা যেহেতু একটা ম্যাথের ফাংশন, পাওয়ার ফাংশনটা এটার বর্ণনা এই ম্যাথ ডট এইচ ফাংশনের মধ্যে আছে। ম্যাথের যে কোনো ফাংশন যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে ম্যাথ ডট এইচ লিখতে হবে। এবার আমরা যদি রান করে দেখি তাহলে কি আসবে, সেম আউটপুটই আসবে, দেখবা। এই যে দেখেছো? তার মানে আমরা এখানে পাই ইন্টু আরও লিখতে পারি, অথবা হচ্ছে যে পাই আর স্কোয়ার, যেহেতু এটাকে আমরা পাওয়ার ফাংশন দিয়েও লিখতে পারি, আর এর পাওয়ার টু, আর কমা টু এভাবে লিখতে পারি। ঠিক আছে, এই প্রোগ্রামটা দুই ভাবে করা যায়। এবার আসি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা আরো সহজ। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তুমি কি করবা? প্রথমে হচ্ছে এই যে এরিয়া সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো ক্ষেত্রফল সমান কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে জাস্ট এখানে কি হবে, এরিয়া সমান, ধরো আমি দৈর্ঘ্য ধরলাম হচ্ছে এক্স, আমাদের ইচ্ছা মতোই, প্রস্থ ধরলাম হচ্ছে ওয়াই। তার মানে এরিয়া সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই। এবং এখানে তাহলে আমি কি কি ইনপুট নিব? সরি, এখানে আমি হচ্ছে যে দুইটা ভেরিয়েবল আমি ঘোষণা করতেছি, এক্স আর ওয়াই, এই দুইটাকে হচ্ছে পূর্ণ সংখ্যা ঘোষণা করব। এক্স কমা ওয়াই পূর্ণ সংখ্যা। আর এই যে ক্ষেত্রফল যেটা, সেটা ভগ্নাংশ আসতে পারে, এই জন্য এটা প্লট লিখলাম। এখন যেহেতু দুইটা আমি ইনপুট নিচ্ছি, দুইটা ভেরিয়েবল ইনপুট নিবে, যে এক্স আর ওয়াই, দৈর্ঘ্য প্রস্থ ইনপুট নিতে হবে, না হলে কিন্তু ক্ষেত্রফল হিসেবে হবে না। এই জন্য এই যে দুইটা ইনপুট নিলাম, পার্সেন্টেজ দিয়ে দিলাম আবার। এরপরে প্রথম ডি এর জন্য আমি এক্স ইনপুট নিব, দৈর্ঘ্যটা, এরপরে কমা দিয়ে প্রস্থ ইনপুট নিব। শেষ। এবার যদি আমি রান করি তাহলে দেখো এখানে কি আসে। এই যে দৈর্ঘ্য আর প্রস্থ তুমি দিয়ে দাও, দৈর্ঘ্য দিলাম 4, প্রস্থ দিলাম 5। এখন এই যে ক্ষেত্রফল 20 হিসাব করে দিলাম। এইটুকু। এবার আসি আমাদের এর পরের যে প্রোগ্রামটা আছে, এরপরে হচ্ছে যে কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সেম। তুমি ওই যে এরিয়া সমান কি লিখবা, এরিয়া সমান হচ্ছে আমি ক্ষেত্রফলের জন্য এক বাহু এ ইন্টু এ, শেষ। অথবা তুমি এটাকে লিখতে পারো, এরিয়া সমান হচ্ছে পাওয়ার ফাংশন অফ এ কমা টু, যেহেতু এ এর উপরে টু, এই জন্য এ কমা টু। ব্যাস, এভাবেও তুমি লিখতে পারো এরিয়া সমান। এইটুকু। এই যে প্রোগ্রামটা এখানে দেওয়া আছে, এরিয়া সমান এ ইন্টু এ, এভাবে লিখতে পারো, অথবা পাওয়ার ফাংশন দিয়ে লিখতে পারো। এবং এখানে কয়টা ভেরিয়েবল লাগে? একটা ভেরিয়েবল এরিয়া, এ একটা ভেরিয়েবল নিলাম, এবং এরিয়া আরেকটা ভেরিয়েবল। যেহেতু এরিয়াটা ভগ্নাংশ আসতে পারে, এই জন্য আমি এখানে প্লট নিয়ে নিছি। ঠিক আছে, এই দুটো ভেরিয়েবলকে ঘোষণা করে দিলাম। এরপরে ইনপুট নিতে হবে, একটা বাহুর দৈর্ঘ্য ইনপুট নিলাম এ, এরপর হচ্ছে ক্ষেত্রফল হিসেব করলাম। ব্যাস, এরপরে ক্ষেত্রফলটা এখানে আমি প্রিন্ট করে দিলাম, শেষ। তোমরা নিশ্চয়ই এগুলা চিনো, যে আয়তক্ষেত্র কোনটা, বর্গক্ষেত্র কোনটা। তোমরা চিনো বলে আমি আর তোমাদেরকে আলাদা করে বললাম না। ঠিক আছে, যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রটা হচ্ছে এরকম থাকে আমাদের। এখানে আমি দৈর্ঘ্যকে ধরলাম হচ্ছে এক্স আর প্রস্থকে ধরলাম হচ্ছে ওয়াই। তাহলে এটার এই পুরাটার ক্ষেত্রফল বের করবো কিভাবে? এক্স ইন্টু ওয়াই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ।
আর আমাদের এই যে বর্গক্ষেত্রটা আমরা চিনি এরকম 4টা বাহু সমান থাকে। তাহলে একটা বাহুকে যদি আমি এ ধরি, একটা বাহুর দৈর্ঘ্য, তার মানে ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, এটা এভাবেই বের করতে হয়। এই সূত্রগুলো আমরা ছোটবেলায় পড়েছি। এখন আসি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ধরো আমাদের ত্রিভুজ কিন্তু দুই ধরনের ত্রিভুজ আছে। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আর একটা হচ্ছে অসমকোণী ত্রিভুজ। এটা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সমকোণী কিভাবে চিনবো? এই যে একটা ত্রিভুজের এই একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এখানে এটা হচ্ছে আমাদের ভূমি। ভূমিকে ধরো আমি ধরলাম হচ্ছে বি, আর উচ্চতাকে ধরলাম হচ্ছে এইচ। তার মানে হাফ ইন্টু ভূমি বি ইন্টু হচ্ছে এইচ। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এই যে হাফকে আবার এই হাফটাকে আবার ধরা যায় হচ্ছে 0.5। তার মানে এই যে 0.5 এরিয়া সমান কি হবে? 0.5 ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা। এখন এখানে আমার কয়টা ভেরিয়েবল লাগবে? আমার এখানে যে ভূমি আর হচ্ছে উচ্চতা দুইটা ভেরিয়েবল, আর এরিয়া একটা ভেরিয়েবল, তাহলে তিনটা ভেরিয়েবল। যে বি, এইচ আর হচ্ছে এরিয়া, এই তিনটা ভেরিয়েবল আমি ভগ্নাংশ মানে ফ্লট আকারে ঘোষণা করলাম। এরপর আমার এখানে ইনপুট কি কি নিতে হবে? ভূমি আর উচ্চতা, এই দুটা ইনপুট নিতে হবে। এই জন্য ভূমি আর উচ্চতা এই যে স্ক্যানফ দিয়ে ইনপুট নিলাম। এবার কি করব? প্রিন্ট এরিয়াটা হিসেব করলাম। এরিয়াটা হিসেব করার পরে এবার এরিয়াটাকে আমি প্রিন্ট করে দিলাম এই যে প্রিন্টএফ এর মধ্যে। এই জন্য এই যে পার্সেন্টেজ এফ দিয়ে, এরিয়াটা কি টাইপের? ফ্লট টাইপের ছিল। এই জন্য এখানে পার্সেন্টেজ এফ দিয়ে এরিয়াটা প্রিন্ট করে দিলাম। এরপরে শেষ। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এখানে রিটার্ন জিরো আর কেন আসছে? তো আমাদের এই যে যদি মেইন ফাংশনের ঠিক সামনে তুমি যদি ইন্টিজার কথাটা লিখো, ঠিক আছে, মেইন ফাংশনের সামনে ইন্টিজার লিখলে এখানে রিটার্ন জিরো দিতে হয়। মানে হচ্ছে আমাদের প্রোগ্রামটা সে জিরো রিটার্ন করবে। আর যদি এখানে তুমি ইন্টিজার কথাটা না দাও, এটা কেটে দাও, তাহলে এখানেও রিটার্ন জিরো দিতে হবে না। এখন আসি, যদি সমকোণী ত্রিভুজ না হয় অর্থাৎ 90 ডিগ্রি না হয়, ধরো এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ না। তো এটার ক্ষেত্রে এক বাহু দেওয়া আছে ধরো এ, আরেক বাহুর দৈর্ঘ্য বি, আরেক বাহুর দৈর্ঘ্য সি দেওয়া আছে। এবার তুমি ক্ষেত্রফল কিভাবে হিসেব করবা? এগুলাকে বলে অসমকোণী ত্রিভুজ। এগুলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা হচ্ছে সূত্র। এখন এই এস কিভাবে বের করবো? এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। তিন বাহুর দৈর্ঘ্যকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেটাকে বলা হয় অর্ধ পরিসীমা। তো এখন আসি, এই প্রোগ্রামটা তুমি কিভাবে লিখবা? প্রথমে তুমি এখানে আসো, এস অর্ধ পরিসীমা প্রথমে আমাদের হিসেব করতে হবে। এই যে অর্ধ পরিসীমা এস সমান তিন বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করলাম, অর্ধ পরিসীমা বের হলো। এরপর এরিয়া সমান, আচ্ছা এটা আমি তোমাদেরকে করে দেখাই। অসমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথমে বের করতে হবে কি অর্ধ পরিসীমা এস সমান এ প্লাস বি প্লাস সি ভাগ হচ্ছে 2। এরপর হচ্ছে ক্ষেত্রফল বের করতে হবে। এরিয়া সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু হচ্ছে এস মাইনাস সি। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন সি প্রোগ্রামে তুমি এভাবে রুট ওভারটা দিতে পারবে না। সি প্রোগ্রামে কি করতে হবে? এটা স্কোয়ার রুট ফাংশন দিয়ে লিখতে হবে, এস কিউ আর টি, স্কোয়ার রুট ফাংশন। এরপরে তুমি এটার ভিতরে এবার দিবা এস ইন্টু এস মাইনাস এ ইন্টু হচ্ছে এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। বেশ, এবার আমরা এটা সি প্রোগ্রামে লিখবো। তো প্রথমে আমাদের সি প্রোগ্রাম কিভাবে শুরু করতে হয়? ইনক্লুড, এরপরে stdio ডট এইচ, এরপর হচ্ছে আমাদের মেইন ফাংশন। মেইন ফাংশনের মধ্যে আমাদের কি কি ভেরিয়েবল লাগবে সেগুলো লিখবো। তো আমাদের এখানে ভেরিয়েবল এ বি সি এই তিনটা ভেরিয়েবল লাগবে। এরপর এস একটা ভেরিয়েবল লাগবে, এরপর এরিয়া একটা ভেরিয়েবল লাগবে। তার মানে এখানে আমাদের ভেরিয়েবল এ বি সি, এরপর হচ্ছে এস আর হচ্ছে এরিয়া, এই ভেরিয়েবল গুলো লাগবে। এখন এই এরিয়া এবং হচ্ছে অর্ধ পরিসীমা এগুলো কিন্তু ভগ্নাংশ আসতে পারে। এই জন্য আমরা এখানে ফ্লট লিখে দিব, মানে ভগ্নাংশের জন্য এখানে ডাটা টাইপ দিব ফ্লট। এখন ভেরিয়েবল ঘোষণা শেষ। এখন কি করব? আমাদের তিনটা বাহুর দৈর্ঘ্য ইনপুট নিতে হবে। তো ইনপুটের জন্য আমরা কি করব? এখানে স্ক্যানএফ ফাংশন লিখবো। স্ক্যানএফ
তিনটার জন্য আমরা এখানে 3 বার পার্সেন্টেজ এফ লিখবো। যেহেতু এ বি সি এ তিনটা হচ্ছে ফ্লট টাইপের, এই জন্য পার্সেন্টেজ এফ দিব। এরপরে আমরা কি করব, এখানে তিনটা আমরা ভেরিয়েবল ইনপুট নিয়ে নিই, এ বি কমা সি। এবার কি করব, প্রথমে এসটা হিসাব করব, অর্ধপরিসীমা এ প্লাস বি প্লাস সি ভাগ হচ্ছে 2। এবার হচ্ছে এরিয়াটা হিসাব করবো, তো এরিয়া সমান স্কয়ার রুট অফ, কারণ সি প্রোগ্রামে এভাবে তুমি স্কয়ার রুট এভাবে দিতে পারবে না, এই ফাংশন দিয়ে লিখতে হবে। স্কয়ার রুট অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু হচ্ছে এস মাইনাস সি। এবার কি করতে হবে তোমাকে, কি প্রিন্ট করে দিবে, এখন এরিয়াটা তুমি প্রিন্ট করে দিবে না, সেই জন্য পার্সেন্টেজ, এরিয়াটা কি টাইপের, ফ্লট টাইপের, এই জন্য এখানে পার্সেন্টেজ এফ দিয়ে এবার তুমি এরিয়াটা প্রিন্ট করে দাও, এরিয়া। এরপরে প্রোগ্রাম শেষ। কিন্তু এখানে একটা কথা আছে, যে স্কোয়ার রুট এই ফাংশনটা ইউজ করছো না, এই যে স্কোয়ার রুটের পরে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিছো, ফার্স্ট ব্র্যাকেট মানেই হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে? স্কোয়ার রুট মানে কোন একটা নাম লিখে সাথে যদি তুমি নামের সাথে ফার্স্ট ব্র্যাকেট দাও তাহলে এটা একটা ফাংশন। আর স্কোয়ার রুটটা হচ্ছে ম্যাথের একটা ফাংশন, তো এই জন্য আমাদের এখানে ম্যাথ ফাইলটা ইনক্লুড করে দিতে হবে, ইনক্লুড ম্যাথ ডট এইচ, এই হেডার ফাইলটা আমাদেরকে অবশ্যই এখানে ইনক্লুড করে দিতে হবে, না হলে কিন্তু প্রোগ্রামে ভুল আসবে। এবার আমাদের আরেকটা সূত্রভিত্তিক প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে সেন্টিগ্রেড এবং তার ফারেনহাইটের মধ্যে সম্পর্ক। সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে তুমি কিভাবে রূপান্তর করবা? আমরা জানি তাপমাত্রাকে সাধারণত সেন্টিগ্রেড বা ফারেনহাইট রূপান্তর করা যায়। যেমন আমরা জ্বর যখন মাপি তখন হচ্ছে ফারেনহাইটের টেম্পারেচার বলি যে 98 ডিগ্রি ফারেনহাইট জ্বর, এরকম বলি। আবার অনেক সময় বলি যে যখন আমরা টেম্পারেচার মাপি, ইয়ার ধরো আজকে দিনের টেম্পারেচার কত, তখন আমরা সেটা সেলসিয়াসে প্রকাশ করি, যে আজকে হচ্ছে ধরো 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এরকম। এখন সেলসিয়াস থেকে কিভাবে ফারেনহাইটে বা ফারেনহাইট থেকে কিভাবে সেলসিয়াস রূপান্তর করতে হয়, তার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে C/5 সমান F-32/9। এখন আমরা প্রথমে ধরো সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করতে চাই, কিসে রূপান্তর করব, ফারেনহাইটে। তো সূত্রটা প্রথমে লিখি, C/5 সমান F-32/9। এখন আমি কিসে রূপান্তর করতে চাই, ফারেনহাইটে রূপান্তর করতে চাই, তার মানে এফ সমান আনবো। তার মানে এফ সমান কি হবে, 9টাই পাশে আসবে, তার মানে 9C ভাগ হচ্ছে 5। আর এখানে কি F-32, মাইনাস থাকলে সেটা এই পাশে আসলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তার মানে যোগ 32। ঠিক আছে, এখন এটাকে সি প্রোগ্রামে এভাবে লিখবো, এফ সমান 9 ইন্টু সি, কিন্তু সি প্রোগ্রামে যে গুণ চিহ্ন দিয়ে বোঝানো হয়, আর ভাগ কিভাবে, এই যে স্ল্যাশ দিয়ে, ভাগ 5, এরপরে যোগ হচ্ছে 32, এভাবে সি প্রোগ্রামে লিখতে হবে। এই যে এভাবে লিখলাম। আর এখানে কি করব আমরা, আমাদের ভেরিয়েবল কি কি লাগবে, এই যে এফ একটা ভেরিয়েবল আর হচ্ছে সি একটা ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবল লাগবে। তো এই জন্য আমি এখানে যে ফ্লট সি, এখানে সি হবে, সি একটা ভেরিয়েবল এবং এফ একটা ভেরিয়েবল, এই দুটো আমি ফ্লট টাইপের ঘোষণা করে দিলাম, কারণ তাপমাত্রা অনেক সময় ভগ্নাংশ আকারে আসতে পারে। এরপর আমি এখানে কি ইনপুট নিব, এই যে সেলসিয়াস তাপমাত্রাটা ইনপুট নিব, এই জন্য এই যে স্ক্যানএফ এর মধ্যে সি সেলসিয়াস তাপমাত্রাটা ইনপুট নিলাম, এবং সেটা কি টাইপের, ফ্লট টাইপের, এই জন্য ফরম্যাট স্পেসিফাই দিলাম পার্সেন্টেজ এফ। এরপর আমি ফারেনহাইটে সেটা হিসাব করলাম, হিসাব করার পরে যে ফারেনহাইট তাপমাত্রাটা এবার প্রিন্ট করে দেখাবো, ব্যাস। মোট কথা হচ্ছে সেলসিয়াসে একটা তাপমাত্রা দেওয়া থাকবে, এই জন্য সেলসিয়াস তাপমাত্রাটা ইনপুট নিব, আর ফারেনহাইটে সেটা হিসেব করে তারপর হচ্ছে প্রিন্ট করে দিব। এখন প্রশ্নে যদি মান দেওয়া থাকে তাহলে কি করবা, যদি ধরো প্রশ্নে দেওয়া থাকলো যে আজকের তাপমাত্রা হচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইট, এটাকে তুমি সেলসিয়াসে রূপান্তর করো, তাহলে কি, আজকের তাপমাত্রাটা দেওয়াই আছে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে, এই যে যদি তাপমাত্রা দেওয়া থাকে তাহলে তার এই যে কিবোর্ড থেকে আর ইনপুট নিতে হবে না, তখন এই স্ক্যানএফ ফাংশনটা লিখতে হবে না। এটা সবসময় মনে রাখবা, প্রশ্নে যখন মান দেওয়া থাকবে তখন আর তুমি এভাবে স্ক্যানএফ লিখবা না। তখন কি করবা, এই যে যেখানে মান দেওয়া থাকবে এখানে ঘোষণা করে সেখানেই তুমি মানটা লিখে দিবা। যেমন এই যে এখানে দেওয়া আছে আজকের তাপমাত্রা এফ সমান কত দেওয়া আছে, 98 ডিগ্রি, সেই জন্য এই যে এফ সমান 98 ডিগ্রি সেলসিয়াস তুমি লিখে দিচ্ছ। এরপর হচ্ছে
আর স্ক্যানএফ কিন্তু আমরা এখানে আর লিখি নাই, দেখেছো? কারণ তাপমাত্রাটা এখানে দেওয়া আছে। স্ক্যানএফ না লিখে এরপরে এবার সেলসিয়াসে সেটা আমি রূপান্তর করে দিলাম। এরপর সেলসিয়াসের তাপমাত্রাটাকে প্রিন্ট করে দিলাম, শেষ। এরপর আসি ফ্লো চার্টের কথা। প্রথমে কি করব? প্রথম হচ্ছে এই যে প্রোগ্রাম শুরু করলাম। শুরু করার পরে এখানে তাপমাত্রা কিন্তু প্রশ্নে দেওয়া আছে F=98, এই জন্য এখানে লিখে দিলাম সরাসরি F=98। আর যদি দেওয়া না থাকতো তখন আমরা এখানে লিখতাম যে এফ এর মান ইনপুট নেই, অর্থাৎ ফারেনহাইটের তাপমাত্রাটা ইনপুট নেই। আর যেহেতু প্রশ্নে দেওয়া আছে এই জন্য এখানে সরাসরি লিখে দিলাম F=98। আর যদি প্রশ্নে দেওয়া থাকে তখন চিহ্নটা আর ওই যে ইনপুট আউটপুটের জন্য যে এরকম বাঁকা চিহ্ন হয় সামান্তরিক, এরকম হবে না। তখন এরকম আয়তক্ষেত্রের মতো চিহ্ন হবে প্রশ্নে মান দেওয়া থাকলে। এরপরে হচ্ছে কি করব, এই যে সেলসিয়াসের তাপমাত্রাটা হিসেব করব, হিসেব করে সেটা প্রিন্ট করে দিব সেলসিয়াসটা, শেষ। এবার হচ্ছে আমরা এখন আমরা শর্ত ভিত্তিক আমাদের যে প্রোগ্রাম আছে সেগুলা দেখব, অর্থাৎ কন্ডিশনাল প্রোগ্রামগুলি। তো কন্ডিশনাল প্রোগ্রামের জন্য আমাদের এখানে কিছু কন্ডিশনাল প্রোগ্রাম আছে, যেমন দুইটা বা তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় বা ছোট সংখ্যা নির্ণয়, আমরা সেগুলো কিভাবে করব? আচ্ছা, এটা আমরা পরে শিখবো। আগে আমরা এই যে সূত্রভিত্তিক যে প্রোগ্রামগুলো শিখেছি তার উপর আমরা কিছু সৃজনশীল প্রশ্ন দেখি। যেমন আমাদের সিলেট বোর্ড 2023-এ যে প্রশ্নটা আসছে, এখানে দেখো প্রোগ্রাম শুরু, এরপর হচ্ছে ইনপুট অ্যাপ, এরপরে কি করব, ইনপুট অ্যাপ, এরপর সি সমান মানে সেলসিয়াসের তাপমাত্রাটা বের করেছে, ঠিক আছে? দেখা দেওয়া আছে কিসে, ফারেনহাইটের ইনপুটটা নিয়ে, মানে ফারেনহাইটের তাপমাত্রা ইনপুট নিয়েছে, এরপর সেলসিয়াসের ক্যালকুলেশন করেছে, এরপরে সেলসিয়াস তাপমাত্রাটা প্রিন্ট করেছে। আচ্ছা, এখন এখানে তোমাকে বললো উদ্দীপকের প্রবাহ চিত্রটির অ্যালগোরিদম লিখো। তাহলে এটা যদি তুমি অ্যালগোরিদম লিখতে পারবে না, যে ধাপ 1 প্রোগ্রাম শুরু, এরপর ধাপ 2 এফ এর মান অত ফারেনহাইটের তাপমাত্রাটা ইনপুট নেই, এরপর ধাপ 3 এর মধ্যে যে সূত্রটা লিখবা এটা হিসেব করি, এরপর ধাপ 4 সেলসিয়াস তাপমাত্রাটা প্রিন্ট করি, এরপর ধাপ 5 প্রোগ্রাম শেষ। এরপর উদ্দীপকের প্রবাহ চিত্রটি সি ভাষায় কোড লিখবা, মানে এটার জন্য সি প্রোগ্রামের কোড লিখবা। তো একটু আগে যে কোডটা শিখিয়েছি ওটাই লিখে দিবা, ব্যাস। এই যে এখানে লিখে দিবা এইভাবে প্রোগ্রামটা। এরপর আমরা আরেকটা প্রোগ্রাম দেখি যে সূত্র ভিত্তিক থেকে কিরকম প্রোগ্রামটা আসে। আচ্ছা, এখানে দেখো, এখানে বলা আছে কি, রমিজের বাবা তাকে 1000 টাকার একটি নোট দিয়ে বাজার করতে পাঠালেন। রমিজ 200 টাকার 1 কেজি মাছ ও মাছের 3 গুণের চেয়ে 50 টাকা বেশি দিয়ে 1 কেজি মাংস কিনলো এবং 50 টাকা দিয়ে তার নিজের জন্য খাতা কিনলো। ওকে, এখন বলেছে কি মাছ আর মাংস কেনার পরে তার কাছে কত টাকা রইলো তা নির্ণয়ের ফ্লোচার্ট বের করো। ওকে, মানে তার কাছে কত টাকা আছে। তাহলে খেয়াল করো, তার কাছে টোটাল হচ্ছে কত টাকা, 1000 টাকা। সে এটার মধ্যে 200 টাকার 1 কেজি মাছ কিনলো, তার মানে মাছকে ধরো আমি এম ধরলাম, আচ্ছা ফিশ ধরি, এফ, এফ ধরি, ফিশ। ফিশ কিনছে সে হচ্ছে কত টাকা, 200 টাকা। এরপরে মাছের 3 গুণের চেয়ে 50 টাকা বেশি দিয়ে 1 কেজি মাংস কিনছে, তার মানে মাটন মাছ, মাংস মাটন ধরি, আচ্ছা এম সমান কত হবে তাহলে, মাছ কিনছে হচ্ছে 200 টাকার, আর মাছের 3 গুণ টাকা, তার মানে কত হবে, 3 ইন্টু এফ, 3 ইন্টু এফ না, 3 গুণ টাকা, 3 ইন্টু এফ। 3 গুণের চেয়ে 50 টাকা বেশি, তার মানে 3 ইন্টু এফ প্লাস হচ্ছে 50, এত টাকার মাংস কিনলো এবং 50 টাকা দিয়ে তার জন্য খাতা কিনছে। তাহলে খাতাকে কত ধরবো, খাতা কে ধরি, খাতা কিনছে সে হচ্ছে 50 টাকার, ব্যাস। এখন তার কাছে আর অবশিষ্ট কত টাকা রইলো, অবশিষ্ট আর কত টাকা রইলো সেটা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট করো। তাহলে সবগুলা যদি তার খরচগুলাকে যোগ করে দিই, যোগ করে টোটালটা থেকে বিয়োগ করলে সেটাই তো তার কাছে অবশিষ্ট আছে। তাহলে এটা তুমি কিভাবে বের করবা, এখন আগে সূত্রটা বের করবা, যে এখানটাও আছে দেখো।
এই যে এফ ধরেছে কিসে, মাছের দামটাকে সে এফ ধরলো, মানে 200 টাকার মাছ কিনেছে, আর মাংস কিনছে কত টাকার, মাছের 3 গুণের সাথে আরো 50 টাকা বেশি, 3 গুণের থেকেও 50 টাকা বেশি দিয়ে কিনলো। তাহলে তার কাছে অবশিষ্ট আছে কত? আচ্ছা, এখানে একটু ভুল আছে দেখো। তাহলে এই যে তার কাছে অবশিষ্ট থাকবে কত, অবশিষ্ট থাকবে, অবশিষ্ট টাকাটাকে ধরো আয় ধরলাম। তাহলে তার কাছে কি কি খরচ করছে সে, টোটাল টাকা হচ্ছে 1,000 টাকা। 1,000 থেকে বিয়োগ কত, কত বিয়োগ করবো আমরা, মাছের টাকা, এরপরে আর কিসের টাকা বিয়োগ করবো আমরা এখানে, সবগুলো আগে খরচগুলো যোগ করে আগে বিয়োগ করে, মাংসের টাকা কত, 3F প্লাস হচ্ছে 50, সে আরো 50 টাকার কিন্তু খাতা কিনছে। তো এই যে এটাই হচ্ছে আমাদের সূত্র, এই যে মাছ কিনেছে হচ্ছে 50 টাকার, এরপর 3F, 3 × F প্লাস 50 টাকার হচ্ছে যে সে মাংস কিনেছে, আরো 50 টাকার খাতা কিনেছে। তাহলে 1,000 থেকে এই টাকাগুলা বাদ দিলে যত থাকবে এই যে এটা, ততই হচ্ছে এখানে আরো 50 টাকা মাইনাস হবে। ঠিক আছে, এখানে একটু ওরা ভুল করছে, যে পরে যে খাতা কিনেছে সেটা তারা এখানে বিয়োগ করেনি, সেটা তো এখানে বিয়োগ হবে। আচ্ছা যাই হোক, তো এই যে এটা হচ্ছে আমাদের সূত্র, এই সূত্রটা এখানে বসাই দিবা। তার মানে এত টাকা তার কাছে অবশিষ্ট আছে। এবং পরবর্তীতে কি করবা, এই অবশিষ্ট আয়ের মানটাকে সে প্রিন্ট করে দিবে, মানে অবশিষ্ট যে কয় টাকা আছে সেটা প্রিন্ট করে দিবে। এরপর বলেছে কি, বাজার পরবর্তীতে রমিজের কাছে কত টাকা রইলো তা নির্ণয়ের জন্য একটা সি প্রোগ্রাম লিখো। তো এই যে এটার জন্য সি প্রোগ্রাম লিখবা, তো সি প্রোগ্রাম অবশ্যই লিখতে পারবা তোমরা। তার কাছে কত টাকা অবশিষ্ট আছে, সে টোটাল খরচ করেছে কত টাকা, টোটাল খরচ করেছে হচ্ছে এই যে ফিশের টাকা প্লাস হচ্ছে খরচ, টোটাল খরচ হচ্ছে এটা, ধরো আমি খরচকে ধরলাম স্পেন্ড, টোটালি স্পেন্ড এস দিয়ে ধরো আমি হিসাব করলাম। মাছের টাকা আর মাংসের টাকা কত, 3 × ফিশ প্লাস হচ্ছে 50 টাকা বেশি, আবার খাতা কিনেছে আরো 50 টাকা, এটা হচ্ছে তার টোটাল খরচ। আর তার কাছে আছে কত, তার কাছে হচ্ছে আই সমান 1,000 মাইনাস এই যে টোটাল খরচটা এস, এই টাকাটা তার কাছে অবশিষ্ট আছে। ঠিক আছে, তাহলে এখানে তুমি কি কি ভেরিয়েবল ইনপুট নিবা, সরি কি কি ভেরিয়েবল তুমি এখানে ঘোষণা করবা। এখানে ঘোষণা করবো হচ্ছে ইন্টিজার, কি কি, এফ, আর হচ্ছে এস, আর হচ্ছে আই, এই 3টা ভেরিয়েবল তুমি নিবা, এস, এফ, আর হচ্ছে আই। আমি কিন্তু এখানে এই যে শীটের মতো করতেছি না, আমি আমার মতো করতেছি, তুমি তোমার মতো বুঝে বুঝে করিও। ঠিক আছে, এই 3টা ভেরিয়েবল তুমি ঘোষণা করলা। এরপরে এখানে ফিশের দাম কত দেওয়া আছে প্রশ্নের মধ্যে, ফিশের দাম দেওয়া আছে হচ্ছে 200 টাকা, এখানে লিখে দিবা ফিশ সমান 200। এরপর তুমি এটা হিসেব করলা, হিসেব করার পর এখন তুমি কি করবা, প্রিন্ট করে দিবা, কি প্রিন্ট করবা, অবশিষ্ট টাকাটা, অবশিষ্ট আছে হচ্ছে তার কাছে, যেহেতু এটা ইন্টিজার টাইপের আইটা, এই জন্য আই ইন্টিজার টাইপের দিয়ে লিখলাম। তারপর আই অবশিষ্ট টাকাটা তুমি প্রিন্ট করে দিবা, শেষ, এখানে প্রোগ্রাম শেষ। আর আগে তো যে মেইন ফাংশন ইনক্লুড রেসিডিউ ডট আছে এগুলো তো লিখতেই হবে। এই তো। আচ্ছা, এরপরে আমাদের যে কন্ডিশনাল প্রোগ্রাম গুলি আছে, কন্ডিশনাল প্রোগ্রাম গুলো আমরা পরের ভিডিওতে দেখবো। কন্ডিশনাল এবং লুপের যে প্রোগ্রাম সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। আজকে এই পর্যন্তই, ঠিক আছে, আল্লাহ হাফেজ।